সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি? আজকে আমরা আলোচনা করব আপনার সাধারণ জ্ঞান অংশ, আপনার প্রশ্ন সমাধান, প্রাইমারি, নিবন্ধন এবং 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলোতে সাধারণ জ্ঞানের প্রশ্নের ভিন্ন প্যাটার্নের কিছু প্রশ্ন, অর্থাৎ বিপরীত ধর্মী কিছু প্রশ্ন যেগুলো ইউজুয়ালি আসে না, আনকমন কিন্তু গুরুত্বপূর্ণ, এরকম কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আশা করি এখান থেকে অনেক প্রশ্ন আপনারা কমন পাবেন পরবর্তী পরীক্ষাগুলোতে। 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা, খাদ্য অধিদপ্তরের পরীক্ষা, মৎস্য অধিদপ্তরের পরীক্ষা, ভূমি মন্ত্রণালয়ের পরীক্ষা, এরপরে হলো আপনার অন্যান্য যে পরীক্ষাগুলো হয় অফিস সহকারী, অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, এই সকল পরীক্ষাগুলো এবং নিবন্ধন, প্রাইমারি, এই পরীক্ষাগুলো, এই সকল পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের প্রশ্নগুলো কেমন হয় সেরকম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান করব আমরা আজকে। চলেন শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা এসেছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন। আপনারা প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করবেন, তারপরে আমি অ্যান্সারটা বলে দেবো। আজকে শুধুই প্রশ্ন সমাধান, খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করব না, শুধুই প্রশ্ন সমাধান। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? এটা হলো বাংলাদেশের নদ নদী যেটা আমরা পড়েছিলাম, সেই নদ নদী অঞ্চল থেকে আসা একটা প্রশ্ন। প্রত্যেকেই একটু উত্তর করার চেষ্টা করেন, দেখি কারা উত্তর পারেন। আজকে আমরা 20টা প্রশ্ন পড়বো, এই 20টা প্রশ্নের আপনারাই উত্তর করবেন। আমি খুব কম ব্যাখ্যা বিশ্লেষণ বলবো, আপনারা শুধু উত্তর করার চেষ্টা করবেন। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? উত্তর ক অপশনে আছে শীতলক্ষা, খ ধরলা, গ বংশী, ঘ বুড়িগঙ্গা। একটু আপনারা প্রশ্নের উত্তর করেন। এমডি আবু সালে ঘ, হৃদয় চন্দ্র দেব ক। দুইজন দুইটা উত্তর করছেন, আর বাকিরা সে কোথাও কেউ নেই। ঘ আবু সালে ঘ। আয়েশা খাতুন ওয়ালাইকুম আসসালাম, আশা করি সবাই ভালো আছেন। তো চলেন, অনেকেই উত্তর দিয়েছেন, বাকিরাও সবাই উত্তর দেন। সবাই উত্তর দিলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনাদের প্রস্তুতির লেভেলটা কি অবস্থায় আছে, নিজেরাও বুঝতে পারছেন। প্রশ্নটা আসছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরী পদে 2023 সালের একটা পরীক্ষার প্রশ্ন। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? মনে রাখবেন, শাখা নদীর কথা আমি বলেছিলাম ব্রহ্মপুত্র, এই নদীটার শাখা নদী হলো যমুনা। ব্রহ্মপুত্রের শাখা নদী হলো যমুনা, আর যমুনার শাখা নদী হলো ধলেশ্বরী, আর ধলেশ্বরীর শাখা নদী হলো বুড়িগঙ্গা। ধলেশ্বরীর শাখা নদী হলো বুড়িগঙ্গা। তো এই প্রশ্নের উত্তর যে শাখা নদী কোনটি, ধলেশ্বরী নদীর, উত্তর ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা। যমুনার শাখা নদী কোনটি? উত্তর ধলেশ্বরী। ব্রহ্মপুত্রের শাখা নদী কোনটি? উত্তর যমুনা। এই হলো সিকোয়েন্সটা এখানকার। যারা যারা শীতলক্ষা উত্তর দিয়েছেন, অনেকে ঘ উত্তর দিয়েছেন। তাসকিয়া সুবর্ণা বুড়িগঙ্গা লিখছেন, অসংখ্য ধন্যবাদ। অনেকের উত্তর সঠিক হয়েছে, অনেকের উত্তর ভুল গিয়েছে। তো আশা করি এই সিরিয়ালটা মনে রাখবেন। একটা হলো ব্রহ্মপুত্রের শাখা নদী, ব্রহ্মপুত্রের শাখা নদী হলো যমুনা, যমুনার শাখা নদী হলো ধলেশ্বরী, এবং ধলেশ্বরীর শাখা নদী হলো আপনার বুড়িগঙ্গা। ধলেশ্বরীর শাখা নদী হলো বুড়িগঙ্গা। ধলেশ্বরীর শাখা নদী হলো বুড়িগঙ্গা। এই হলো আমাদের শাখা নদী, এইগুলো সম্পর্কিত প্রশ্ন, নদ নদী সংক্রান্ত এই প্রশ্নটা ছিল। অনেকেরই উত্তর আপনাদের সঠিক হয়েছে। 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2024 সালের পরীক্ষার প্রশ্ন। বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি? বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি? এটার উত্তর একটু বলেন। বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি? তো এরপরে আসেন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার এই প্রশ্নটা, ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি? উত্তর পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল, মধ্য অঞ্চল। সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি? দক্ষিণ পশ্চিম। ওকে, বাকিরাও একটু কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে প্রস্তুতির কি অবস্থা চলে। একজন লিখছে উত্তর পশ্চিমাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল লিখছেন একজনে। সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি? দক্ষিণ। এটা কিন্তু কনফিউজিং প্রশ্ন, ম্যাক্সিমাম মানুষের উত্তর ভুল হবে, আমি এটাও বলে দিচ্ছি। আমি আগেই বলছি আজকের লাইভটা হলো একটু ব্যতিক্রমী। রেগুলার যেরকম গুরুত্বপূর্ণ এবং সহজ সহজ প্রশ্ন পড়ে, আজকের প্রশ্নগুলো একটু ব্যতিক্রম। আজকে শুধু আপনারা উত্তর দিবেন, আমি দেখবো যে 11 থেকে 20 গ্রেডের যে পরীক্ষাগুলো হয়, নিবন্ধন এবং প্রাইমারির যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষার প্রশ্নগুলোর সমাধানের ক্ষেত্রে আপনারা কতটুকু এক্সপার্টাইজ অর্জন করছেন, কতটুকু এক্সপার্ট হয়েছেন। তো এখন দেখেন, বাংলাদেশের যদি আমরা মানচিত্র আঁকি, মোটামুটি সবার উত্তর করা শেষ। বাংলাদেশের মানচিত্র আঁকলে এই মানচিত্রের মধ্যে এইখানে যে অংশটা আছে, এই মানচিত্রটা একটু দেখেন, তাহলে আশা করি এই প্রশ্নটার উত্তর ক্লিয়ার হয়ে যাবে আপনাদের।
এই হলো বাংলাদেশের মানচিত্র। একটু এই মাথাটা কেমন যেন একটু হালকা হয়ে গেল। এটা হলো বাংলাদেশের মানচিত্র। এখন এই বাংলাদেশের মানচিত্রের মধ্যে যদি আমরা দেখি ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় টোটাল বাংলাদেশকে ভাগ করা হয়েছে কয়টি অঞ্চলে? ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় টোটাল বাংলাদেশকে ভাগ করা হয়েছে 3টি অঞ্চলে। এই 3টি অঞ্চলের মধ্যে প্রথমে আছে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল বা বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল। বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল হলো এইগুলো। 1 নম্বরে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল। 2 নম্বরে এটা আরেকটু, রেখাটা মূলত এই দিক দিয়ে গেছে, আমি একটু রেখাটা আবার মুছি তাহলে সুবিধা হবে। ওকে, তো এইটা হলো 1 নম্বরে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল, বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল। এরপর 2 নাম্বার কম ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে দ্বিতীয় যেটা আছে এটা হলো কম ঝুঁকিপূর্ণ অঞ্চল। দ্বিতীয় অঞ্চল যেটা কম ঝুঁকিপূর্ণ বা মধ্যম ঝুঁকির অঞ্চল। মধ্যম ঝুঁকির অঞ্চল হলো এই থেকে এই পর্যন্ত সব, এটা হলো মধ্যম ঝুঁকির অঞ্চল। মধ্যম ঝুঁকির অঞ্চল এইটা দেখেন, তাহলে আপনারা এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এই প্রশ্নের উত্তর দেখলেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে কোথায় ভূমিকম্প বেশি হয় কোথায় কম হয়। আশা করি এটার পরে সবকিছুই আপনাদের কাছে স্পষ্ট বা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে সর্বশেষ এটা হলো কম ঝুঁকিপূর্ণ অঞ্চল। এটা হলো কম ঝুঁকিপূর্ণ অঞ্চল। কম ঝুঁকিপূর্ণ অঞ্চল। তাহলে দেখেন আমরা পেলাম 3টা অঞ্চল, একটা হলো অধিক ঝুঁকির অঞ্চল, একটা হলো কম ঝুঁকির অঞ্চল, একটা হলো বেশি ঝুঁকির অঞ্চল। এই 3টা ভাগে ভাগ করলে আমরা প্রথমত পাই এইটা কোন অঞ্চল? এটা হলো উপরের দিক মানে উত্তর অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চল। আর এই অঞ্চলটা কোন অঞ্চলের মধ্যে পড়ে? এটা হলো উত্তর পশ্চিম অঞ্চল, উত্তর পশ্চিম অঞ্চল। এরপরে এই অঞ্চলটা কোনটা? এটা হলো দক্ষিণ পূর্ব অঞ্চল। আর এই অঞ্চলটা পিওর দক্ষিণ পাশ বলা যায়, ঠিক মাঝখান বরাবর এই অংশটাকে বলা যায় দক্ষিণ পাশ, আর এর সাইডের অংশটা এটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম অঞ্চল। সাইডের অঞ্চলটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম অঞ্চল। তো এখন আমাদের এই প্রশ্নটা দেখে আবার একটু উত্তর করেন সবাই। আগেরবার যে যা উত্তর করছেন এইবার একটু এটা দেখে উত্তরটা করেন। এখন উত্তর করলে আমি বুঝতে পারবো যে আসলে কোনটা আপনারা উত্তর করতে চাচ্ছেন। এখন দেখেন যে বাংলাদেশের সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি? এটা হলো সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল। এখন প্রশ্নের উত্তর কোনটা হবে? উত্তর পশ্চিম হবে নাকি দক্ষিণ হবে নাকি দক্ষিণ পশ্চিম হবে নাকি মধ্য অঞ্চল হবে? এটা যেহেতু এইখান থেকে ভাগ হয়ে গেছে, ভাগ হওয়ার কারণে এই দিকটা বরাবর এই জায়গাটাকে আমরা দক্ষিণ বলতে পারি, কিন্তু এই জায়গাটা আমাদের এখানে সরাসরি দক্ষিণ না, কিন্তু দক্ষিণ পশ্চিম একটা কোণ আছে কিন্তু এই পাশে। তাহলে এখন উত্তরটা আবার বলেন, রিপিট, আবার উত্তরটা বলেন, রিপিট উত্তরটা বলেন, তাহলে দেখি কারটা উত্তর সঠিক হয়েছে। দক্ষিণ পশ্চিম উত্তর বদলাই ফেলছেন অনেকে, কিন্তু পার্টি বদলাই যায় না, এরকম পার্টি বদলানোর মতো আপনারা উত্তরও বদলে ফেলছেন। তো এখন আসেন এই প্রশ্নটার উত্তর কি? বাংলাদেশকে 3টি ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিপ্রবণ অঞ্চলে ভাগ করা হয়েছে। একটা হলো উচ্চ ঝুঁকি অঞ্চল, একটা হলো মধ্যম ঝুঁকির অঞ্চল, আর একটা হলো কম ঝুঁকিপ্রবণ অঞ্চল। এর মধ্যে উত্তর পূর্ব কোণ একটা হলো, আর একটা হলো উত্তর পশ্চিম কোণ। উত্তর পূর্ব কোণ যেটা আছে এটা হলো অধিক ঝুঁকিপ্রবণ অঞ্চল, আর উত্তর পশ্চিম কোণ যেটা আছে এটা কম ঝুঁকিপ্রবণ অঞ্চল। দক্ষিণ দিকে দক্ষিণ পূর্ব অঞ্চল যেটা, এটা হলো কম ঝুঁকিপ্রবণ মানে মধ্যম ঝুঁকির অঞ্চল, আর দক্ষিণ পশ্চিম কোণাটা যেটা আছে এটা হলো অতিরিক্ত ঝুঁকির অঞ্চল। যদি ক্লিয়ার না বুঝেন লাইভটা শেয়ার করে রাখলে পরে আবার দেখে নিন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 14তম নিবন্ধন সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে 2 ইন্টারমিডিয়েট পাশে যেই পরীক্ষাটা দেওয়া যায় 2017 সালে এই প্রশ্নটা আসছিল। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 5138 কিলোমিটার, 5120 কিলোমিটার, 4500 কিলোমিটার, 4300 কিলোমিটার। বাংলাদেশের নির্দিষ্ট করার প্রয়োজন নেই, নির্দিষ্টভাবে জেলার নাম আসে না ওইখানে। সবাই মোটামুটি আপনারা সঠিক উত্তরই করেছেন। তো এখানে দেখেন মূলত আমি বলি আপনার বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য, টোটাল সীমারেখার দৈর্ঘ্য 5138 কিলোমিটার। এর মধ্যে এটা হলো মোট, এর মধ্যে স্থল সীমার দৈর্ঘ্য কত, জলসীমার দৈর্ঘ্য কত, আর আছে বাংলাদেশের সাথে ভারতের সীমারেখার দৈর্ঘ্য কত, আর আছে বাংলাদেশের সাথে মায়ানমারের সীমারেখার দৈর্ঘ্য কত। এই কয়টা প্রশ্ন পরীক্ষায় হয়। তাহলে প্রথমটা হলো মোট সীমারেখার দৈর্ঘ্য 5138, স্থল সীমার দৈর্ঘ্য টোটাল 4427 কিলোমিটার, আর জলসীমার দৈর্ঘ্য 711 কিলোমিটার। ভারতের সাথে বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য
4156 কিলোমিটার এবং মায়ানমারের সাথে বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য এটা হলো 271 কিলোমিটার। এই তথ্যটা দেওয়া আছে বিজিবির ওয়েবসাইটে বা বিজিবির দেওয়া তথ্য। এই তথ্যটা হলো বিজিবির দেওয়া তথ্য। আমি আগেই ক্লাসে পড়ানোর সময় আপনাদেরকে বলেছি যে এই তথ্যগুলো কিন্তু দুইটা তথ্যই পরীক্ষায় আসে, বিজিবির দেওয়া তথ্যটাও আসে, আর একটা হলো নবম দশম শ্রেণীর যে ভূগোল বই, এই ভূগোল বইয়ের দেওয়া তথ্য মতে আর একটা তথ্য আছে, ওইটাও পরীক্ষা আসে। দুইটাই আসে, তাই দুইটাই মুখস্থ করবেন এবং দুইটাই মনে রাখবেন। দ্বিতীয়টা হলো নবম দশম শ্রেণীর ভূগোল বইয়ের দেওয়া তথ্য মতে আর একটা তথ্য আছে। সেই তথ্য কি? বাংলাদেশের মোট সীমারেখার দৈর্ঘ্য 4711 কিলোমিটার এবং বাংলাদেশের স্থল সীমার দৈর্ঘ্য এদের মতে 3995 কিলোমিটার এবং বাংলাদেশের জলসীমার দৈর্ঘ্য এদের মতে 716 কিলোমিটার এবং বাংলাদেশের সাথে ভারতের সীমারেখার দৈর্ঘ্য এদের মতে 3715 কিলোমিটার এবং বাংলাদেশের সাথে মায়ানমারের সীমারেখার দৈর্ঘ্য এদের মতে 280 কিলোমিটার। এদের মতে 280 কিলোমিটার। এইটুকুই হলো সীমারেখার দৈর্ঘ্য। তাহলে সীমারেখার দৈর্ঘ্য আমরা কোনটা মুখস্থ করব? উত্তর দুইটাই মুখস্থ করব। কোনটা পরীক্ষায় আসে? উত্তর দুইটাই পরীক্ষায় আসে। এখন মনে রাখার উপায় কি? সেটা একটা শর্টকাট টেকনিক আপনি মনে রাখতে পারেন। এই যে 4711, 1947 সালে দুইটা দেশ ভাগ হয় এবং 1971 সালে আবারও সেই একটা দেশ ভাগ হয়। প্রথম ছিল পাকিস্তান এবং ভারত, এই দুই ভাগে ভাগ হয়েছে, একটা দেশ ভারত ভাগ হয়েছে। তারপরে আবার পাকিস্তান যেটা, সেটা আবার দুই ভাগে ভাগ হয়েছে 1971 সালে এবং ফাইনালি আমরা একটা স্বাধীন দেশ পাই, এই দেশের নাম হলো বাংলাদেশ। এখন দেখেন তো সংখ্যাটা এইভাবে মনে রাখা ইজি কিনা, সংখ্যাটা এইভাবে মনে রাখা ইজি কিনা, সংখ্যাটা এইভাবে মনে রাখা ইজি কিনা। এরপরে আসেন 4711 পরে দ্বিতীয় সংখ্যাটা এইভাবে মনে রাখতে বলছিলাম, 1971 সালে 6 দফা আন্দোলনের কারণে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, অর্থাৎ 716। এখানে একটা কথা মনে রাখবেন, এই পাশে বিজিবির দেওয়া তথ্য মতে প্রত্যেকটা শেষে একটা এক আছে, 711, 271, আর এই পাশেরটাই কোনো এক নাই, শেষে 716 আর 280। এই সংখ্যাগুলোর মধ্যে এইভাবে একটু কম্প্যারিজন করে যদি আপনারা পড়েন তাহলে মনে রাখাটা অনেক ইজি হবে। দুইটা তথ্য স্যার দুই রকম কেন? কারণ হলো একটা বিজিবির দেওয়া তথ্য আর একটা হলো নবম দশম শ্রেণীর ভূগোল বইয়ে দেওয়া তথ্য মতে। তো 5138 কিলোমিটার মোট সীমান্ত দৈর্ঘ্য। এরপরে দেখেন প্রাচীনকালের যে ইতিহাসটা আছে, এই প্রাচীনকালের ইতিহাসটা এসেছিল আপনার হিসাব সহকারী পদের একটা পরীক্ষায়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এইটার একটা পরীক্ষা 2022 সালে, যে মহাবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? শিলভদ্র উনি কোন বিহারের আচার্য ছিলেন? শিলভদ্র কোন বিহারের আচার্য ছিলেন? আনন্দ বিহার, নালন্দা বিহার, গেসিপো বিহার, সোমপুর বিহার। পরীক্ষাটা আসছিল 2022 সালে। 2022 সালে হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটার পরীক্ষা ছিল। আজকের প্রশ্নগুলো একটু আলাদা মনে হচ্ছে কিনা? অন্যদিন যে আমরা প্রশ্ন সমাধান করি তার তুলনায় আজকে একটু আলাদা কিনা বলেন? তো এখন দেখেন এইটার উত্তর কি হবে? উত্তর হলো মহাবীর শিলভদ্র। এই শিলভদ্র ছিলেন আমাদের এখানে একটা বিহারের আচার্য। সেই বিহারের নাম কি? সেই বিহারের নাম হলো নালন্দা বিহার। তো নালন্দা বিহার সম্পর্কে আরো কয়েকটা প্রশ্ন আমরা পড়বো, তার আগে এইটা একটু লিখে নেন। শিলভদ্র নালন্দা বিহারের আচার্য ছিলেন। এই নালন্দা বিহার প্রতিষ্ঠা করেন কে? উত্তর, নালন্দা বিহার প্রতিষ্ঠা করেন গুপ্ত বংশের রাজা কুমারগুপ্ত। গুপ্ত বংশের রাজা কুমারগুপ্ত এটা প্রতিষ্ঠা করেন এবং এটা জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র হয় কার শাসনামলে? এটা জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র হয়, এটা জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র হয় কার শাসনামলে? উত্তর, জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র হয় রাজা হর্ষবর্ধনের শাসনামলে। এবং এই নালন্দা বিহারকে বলা হয় নালন্দা বিশ্ববিদ্যালয় এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এই প্রশ্নটা পরীক্ষা আসছিল যে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর, পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়। পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর, পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নাম হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিহারই পরবর্তীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে রূপ লাভ করে। এবং এটা ধ্বংস করেন কে? নালন্দা বিহার এটা ধ্বংস করেন কে? উত্তর, নালন্দা বিহার ধ্বংস করেন কে? উত্তর হলো গিয়ে আমাদের এইখানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন আক্রমণ করেন, বাংলা আক্রমণের সময়
এই নালন্দা বিহার ধ্বংস করে দেন। এটা হলো এটা সম্পর্কে কথা। আর মহাবীর শিলভদ্র উনি নালন্দা বিহার এটার আচার্য ছিলেন, যে যখন এটা নালন্দা বিশ্ববিদ্যালয় হয়। তারপরে আরেকটা প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2010 সালের পরীক্ষার প্রশ্ন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? 21শে ফেব্রুয়ারি তারিখে, 52 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ওকে, তাহলে আসেন এইটা প্রশ্ন আসে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন, ক নুরুল আমিন, খ খাজা নাজিমউদ্দিন, গ মোহাম্মদ আলী, ঘ লিয়াকত আলী খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে? তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথা যদি আমরা বলি, তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, এটার উত্তর হলো খাজা নাজিমউদ্দিন। আপনারা অনেকেই উত্তর সঠিক করেছেন, আমার আগেই অলরেডি উত্তর করে ফেলছেন। উত্তর অনেকে করছেন খ খ খ খাজা নাজিমউদ্দিন। অসংখ্য ধন্যবাদ যারা সঠিক উত্তর করেছেন। আর এটার দ্বিতীয় যদি এখানে আসতো যে তৎকালীন সময়ে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। খাজা নাজিমউদ্দিন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, আর নুরুল আমিন ছিলেন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী। নুরুল আমিন ছিলেন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী এবং খাজা নাজিমউদ্দিন উনি ছিলেন প্রধানমন্ত্রী ওই সময়। এইটা পরীক্ষায় প্রশ্ন আসে। এবং খাজা নাজিমউদ্দিন 48 সালে উনি ছিলেন মূলত মুখ্যমন্ত্রী আমাদের এই অঞ্চলে। এরপরে আসেন, এখানে প্রশ্ন আসছিল স্থানীয় সরকার প্রশাসন অধিদপ্তর যেটা আছে এটার কার্য সহকারী পদের পরীক্ষার প্রশ্ন। 2023 সালে এই পরীক্ষাটা হয়েছিল। এই পরীক্ষার প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধে 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ হন কে? মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে? অপশন ক মুন্সি আব্দুর রউফ, অপশন খ মোহাম্মদ মোস্তফা কামাল, অপশন গ মোহাম্মদ হামিদুর রহমান, অপশন ঘ মতিউর রহমান। সবাই আগে আগে অ্যান্সার দেয় কিভাবে? এটা কি নকল করছে নাকি? এটা বলতেছে একজন। আচ্ছা, 1952 সালের বার কি বার ছিল? এটা ছিল বৃহস্পতিবার, 8 ফাল্গুন 1358 বঙ্গাব্দ। আচ্ছা, ক ক ক ক মুন্সি আব্দুর রউফ। বাকিরা উত্তর করেন, আমি উত্তরটা বলে দিচ্ছি। এটার উত্তর হলো 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ হন কে? উত্তর, প্রথম শহীদ হন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। উনি প্রথম শহীদ হন এবং উনি শহীদ হন 8 এপ্রিল 1971। আমি আপনাদেরকে এইগুলোই পড়তে বলেছিলাম, কে প্রথম শহীদ হয়, কে সর্বশেষ শহীদ হয় এবং শহীদদের মধ্যে কে সর্বকনিষ্ঠ ছিল। এই তিনটা জিনিস বীরশ্রেষ্ঠ নিয়ে সব না পড়তে পারলেও প্রথম শহীদ হন উনি এবং সর্বশেষ শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। সর্বশেষ শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, উনি হন সর্বশেষ শহীদ। আর একটা প্রশ্ন আসে এখানে, এদের মধ্যে সর্বকনিষ্ঠ শহীদ কে ছিলেন? সিপাহী হামিদুর রহমান ছিলেন এদের মধ্যে সর্বকনিষ্ঠ শহীদ। সর্বকনিষ্ঠ শহীদ কে ছিলেন? সিপাহী হামিদুর রহমান। সিপাহী হামিদুর রহমান উনি ছিলেন এই শহীদদের মধ্যে সর্বকনিষ্ঠ শহীদ। সর্বকনিষ্ঠ শহীদ ছিলেন সিপাহী হামিদুর রহমান। সর্বকনিষ্ঠ শহীদ ছিলেন সিপাহী হামিদুর রহমান। এছাড়া মতিউর রহমান বিমান বাহিনীর সদস্য ছিলেন। এছাড়া এই শহীদদের সম্পর্কে আর যেটা পড়বেন, বীরশ্রেষ্ঠদের কবর, এইটা পরীক্ষায় আসে এবং ওনারা কোন সেক্টরে কে যুদ্ধ করেছেন এইটা পরীক্ষা আসে। এই দুইটা হলো গুরুত্বপূর্ণ। আর এখান থেকে প্রথম শহীদকে, শেষ শহীদকে, আর এদের মধ্যে সর্বকনিষ্ঠ শহীদকে, এই তিনটা তথ্যই পরীক্ষায় আসে। আর এর মধ্যে কে কোন সেক্টরে যুদ্ধ করেছিল এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, এইটা গুরুত্বপূর্ণ। এরপরে আসেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর শেষ, উনি শহীদ হন 14 ডিসেম্বর 1971। 14 ডিসেম্বর 1971 শহীদ হন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2010 সালের একটা প্রশ্ন ছিল, পাকিস্তান কবে বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? এইবারের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? উত্তরটা ভেঙে গেছে, এখানে উত্তর আছে 20 ফেব্রুয়ারি 1974, 21 ফেব্রুয়ারি 1974, 22 ফেব্রুয়ারি 1974, 23 ফেব্রুয়ারি 1974। ক খ গ ঘ কোনটা উত্তর হবে? পাকিস্তান কবে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? পাকিস্তান কবে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? সর্বকনিষ্ঠ সিপাহী হামিদুর রহমান, রৌফের কবর, রাঙামাটি নানিয়ার চরে। গ গ গ গ ওকে, আমরা দেখি এটা সঠিক উত্তরটা কি। পাকিস্তান বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে কবে স্বীকৃতি দেয়? উত্তর হলো 22 ফেব্রুয়ারি 1974। এই দিন পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এছাড়া 4 এপ্রিল 1972 এই দিন স্বীকৃতি দেয় বাংলাদেশকে ইউকে বা ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। 4 এপ্রিল না, 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি। এছাড়া বাংলাদেশকে 4 এপ্রিল স্বীকৃতি দেয় ইউএসএ বা যুক্তরাজ্য।
4 এপ্রিল 1972 বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইউএসএ বা যুক্তরাজ্য। এছাড়া এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন মুসলিম দেশ? উত্তর, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী মুসলিম দেশ কোনটি? এটার উত্তর হলো স্বীকৃতি দানকারী মুসলিম দেশ 25 জানুয়ারি 1972। এই দিন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল দুইটা মুসলিম দেশ একসাথে, একটা হলো আপনার ইন্দোনেশিয়া, একটা হলো মালয়েশিয়া। দুইটা মুসলিম দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়, একটা হলো ইন্দোনেশিয়া আর একটা হলো মালয়েশিয়া। এই দুইটা মুসলিম দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় 25 জানুয়ারি 1972। এছাড়া 11 জানুয়ারি 1972 বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল প্রথম সমাজতান্ত্রিক দেশ পূর্ব জার্মানি, এবং এরপরে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল সমাজতান্ত্রিক দেশ পোল্যান্ড 12 জানুয়ারি 1972। ওইখানে পূর্ব জার্মানি আর পোল্যান্ড, এর মধ্যে পূর্ব জার্মানি এখন আর কোনো দেশ নাই, পোল্যান্ড একটা দেশ। তো এই জন্য যেটা পরীক্ষা আসে সেই অনুযায়ী উত্তর করবেন। অনেকের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অনেকের উত্তরই সঠিক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, বিমান বাংলাদেশ এইটার প্রশ্ন আসছিল গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট 2023 সালের পরীক্ষার প্রশ্ন। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল? 1972 থেকে 1997, 1973 থেকে 1978, 1974 থেকে 1979, 1975 থেকে 1980। 1975 থেকে 1980 কবে বাংলাদেশের প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা প্রযোজ্য ছিল কোন মেয়াদের জন্য? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। শুধু উত্তরে ক খ লিখলেই হবে, সব লিখতে হবে না, উত্তরে শুধু ক খ লিখলেই হবে। জার্মানি ফার্স্ট, হ্যাঁ পূর্ব জার্মানি ফার্স্ট 11 জানুয়ারি 1972 এবং 12 জানুয়ারি 1972 বাংলাদেশকে স্বীকৃতি দেয় হলো পূর্ব জার্মানির পরে পোল্যান্ড। যেহেতু পূর্ব জার্মানি বলতে এখন কোনো দেশ নাই, তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশনে পোল্যান্ড। যদি পূর্ব জার্মানি আর পোল্যান্ড দুইটাই থাকে, আর যদি পূর্ব জার্মানি থাকে অপশনে তাহলে পূর্ব জার্মানিই দিবেন, না থাকলে পোল্যান্ড হবে। গ মনে হয়, ওকে ভেরি গুড। তো বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় 1973 থেকে 1978 সালে। 1973 থেকে 1978 সালে এই সময় বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়। আর বাংলাদেশের সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় 2020 থেকে 2025 সাল পর্যন্ত সময়ের জন্য অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল। আর বাংলাদেশে দ্বিবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়েছে একবার, সেটা হলো 1978 থেকে 1980 সাল পর্যন্ত একটা দ্বিবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়। বাংলাদেশে একটাই দ্বিবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়, সেটা হলো 1978 থেকে 1980 সাল পর্যন্ত। আর পিআরএসপি পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার, এইটা গৃহীত হয় টোটাল দুইটা। এই পিআরএসপি বা পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার এ যাবৎকালে গৃহীত হয়েছে দুইটি। তাহলে দুইটা আর একটা দ্বিবার্ষিক পরিকল্পনা এবং 8টা পঞ্চবার্ষিক পরিকল্পনা, 8 আর 1 9 আর 2 11। বাংলাদেশে টোটাল উন্নয়ন পরিকল্পনা গৃহীত হয়েছে 11টি, তার মধ্যে পঞ্চবার্ষিক পরিকল্পনা 8টি, দ্বিবার্ষিক পরিকল্পনা 1টি এবং পিআরএসপি বা পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার বা দারিদ্র্য বিমোচন কৌশলপত্র এইটা গৃহীত হয় হলো আপনার দুইটি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র এ যাবৎকালে বাংলাদেশে গৃহীত হয়। বাংলাদেশের রণসঙ্গীত কত বঙ্গাব্দে সর্বপ্রথম প্রকাশিত হয়? বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন সহকারী বিস্ফোরক পরিদর্শক জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। পরীক্ষায় প্রশ্ন আসছিল বাংলাদেশের রণসঙ্গীত কত বঙ্গাব্দে সর্বপ্রথম প্রকাশিত হয়। আজকের প্রশ্নগুলোর উত্তর ম্যাক্সিমামই আপনারা জানেন না এবং ম্যাক্সিমামই আপনারা ভুল করবেন। এই জন্য এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে রিভিশন দিবেন এবং এইটার সাথে রিলেভেন্ট বা এটার সাথে সম্পর্কযুক্ত যেই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ভালোভাবে পড়বেন। অপশনে আছে 1332, 1333, 1334, 1335। অনেকেই উত্তর করছেন 1335, অনেকে উত্তর করছেন 1332। দেখা যাক কি হয়। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ওইটা তো আমরা বলে দিলাম। তারপরে হলো রণসঙ্গীত, বাংলাদেশের রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের যে রচনা রণসঙ্গীত, এই রণসঙ্গীত প্রথম গৃহীত হয় কত সালে? বাংলাদেশের প্রথম রণসঙ্গীত 1332, 1333, 1335 সবগুলো উত্তর পাওয়া গেছে, শুধু 1334টা কি উত্তর দেন তাহলে হবে। আজকের প্রশ্নগুলো ভালোভাবে একটু আপনারা রিভিশন দিবেন, চাইলে এই লাইভ শেয়ার করে রাখতে পারেন। আজকের প্রশ্নগুলো অনেক ব্যতিক্রমী প্রশ্ন ছিল। যারা বিভিন্ন মন্ত্রণালয়ে 11 থেকে 20 গ্রেডের পরীক্ষা দিবেন, নিবন্ধন প্রাইমারি পরীক্ষা দিবেন, টোটাল ওভারঅল তাদের জন্য সাধারণ জ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন আজকের এই লাইভটার মধ্যে। তো এটা সঠিক উত্তর হলো 1335 বঙ্গাব্দ।
1335 বঙ্গাব্দে বাংলাদেশের প্রথম যে রণসঙ্গীত, এই রণসঙ্গীত প্রথম প্রকাশিত হয়। এরপরে আসেন, এটা আরো একটু জটিল প্রশ্ন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কার্য সহকারী পদের পরীক্ষা। এলজিইডি কার্য সহকারী পদের পরীক্ষা 2023 সালের পরীক্ষার প্রশ্ন। বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কবে? নারী ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস লাভ করে কবে? 2020 সাল, 2021 সাল, 2022 সাল, 2023 সাল। বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? আজকের সবই কনফিউজিং প্রশ্ন, কনফিউজ তো হয়ে যাবেনি। 1335 আগেরটার সঠিক উত্তর। ওকে, বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? 2021, 2023। উত্তর করেন দেখি। ভুলভাল উত্তর করলেও কোনো সমস্যা নাই, কিন্তু উত্তরটা করেন। উত্তর করে যদি আপনি জানেন যে উত্তরটা ভুল ছিল, তাহলে সঠিকটা শিখলে মনে থাকবে বেশি। বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে 2021 সালে। অধিকাংশ উত্তর ছিল 2020 আর 2023, কিন্তু 2021 কেউই উত্তর করেননি। নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে। আর পুরুষ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করেছিল 2000 সালে। 2000 সালে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে। এটা ছিল নারীদেরটা, আর পুরুষেরটা ছিল 2000 সালে। 2000 সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল, আর নারী ক্রিকেট দল লাভ করে টেস্ট স্ট্যাটাস 2021 সালে। এই তথ্যটুকু একটু মনে রাখবেন। নেক্সট আসেন, এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেই প্রশ্নটা হলো ভাওয়াইয়া কোন জেলার লোকসঙ্গীত? প্রশ্ন আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট বিমান বাংলাদেশ, ওইটা 4টা 10 দিয়ে দিও। লিখছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এইখানে প্রশ্ন আসছিল ভাওয়াইয়া কোন জেলার লোকসঙ্গীত? রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, ময়মনসিংহ। ভাওয়াইয়া কোন এলাকার লোকসঙ্গীত? 1 এপ্রিল 2021। আচ্ছা, ভেরি গুড। ভাওয়াইয়া কোন জেলার লোকসঙ্গীত? রংপুর। এইখানে একটা কথা বুঝাই দেই, মানুষ রং চং মেখে সুন্দর মেকআপ করে কি করে, একজনকে ভাওয়াইয়া নিয়ে যায়, বাসা থেকে নিয়ে যায় প্রেম করে, তাই না? তো ওই ভাওয়াইয়াকে আমি বলছি এই রঙের সাথে মনে রাখবেন, রং দিয়ে মানুষকে কি করে, ভাওয়াইয়া নেয়, অর্থাৎ ভাগাইয়া নিয়ে যায়, তাই না? এরপরে আর কি আছে? ভাটি অঞ্চলের গান কোনটা? ভাটিয়ালি সঙ্গীত বাংলাদেশের কোন অঞ্চলের গান? আরেকটা হলো গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান? একটা হলো ভাটিয়ালি, একটা হলো ভাওয়াইয়া, আর একটা হলো গম্ভীরা। এই তিনটাই সবচেয়ে বেশিবার পরীক্ষায় প্রশ্ন আসছে। তো ভাটিয়ালি সঙ্গীত বাংলাদেশের কোন অঞ্চলের সঙ্গীত? উত্তর ময়মনসিংহ অঞ্চলের সঙ্গীত হলো ভাটিয়ালি। ময়মনসিংহ অঞ্চলের সঙ্গীত হলো ভাটিয়ালি। আর গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান? উত্তর গম্ভীরা বাংলাদেশের রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান। গম্ভীরা হলো রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান। রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান। চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান। রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান হলো গম্ভীরা। আর ভাটিয়ালি হলো ময়মনসিংহ অঞ্চলের গান। আর জারি গান হলো ঢাকা ফরিদপুর অঞ্চলের গান। জারি গান হলো ঢাকা ফরিদপুর অঞ্চলের গান। ঢাকা ফরিদপুর অঞ্চলের গান হলো জারি গান। এই কথাগুলো মনে রাখবেন। তো এই প্রশ্নগুলো ব্যতিক্রম আমি এই জন্যই নিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন মোটামুটি পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয় 11 থেকে 20 গ্রেডের অন্যান্য পরীক্ষার। আমরা এতদিন শুধুমাত্র প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান করেছি। ওইখানের প্রশ্নগুলোর একটা প্যাটার্ন 11 থেকে 20 গ্রেডে একটু ব্যতিক্রম আছে প্রশ্নগুলোর ক্ষেত্রে, এবং ওনারা ব্যতিক্রম টাইপের প্রশ্নগুলোই খুঁজে বের করে এইগুলো পরীক্ষায় দেয়। তাই এই জন্য এইটা একটু ভালো করে মোটামুটি প্রিপারেশন নেবেন। তো আমাদের প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ টেস্টিং এই ব্যাচটায় ভর্তি চলতেছে। প্রাইমারি স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ অ্যাডভান্স ব্যাচ টেস্টিং নাম্বার ব্যাচ চলতেছে, অর্থাৎ দুটো ব্যাচের লোকজন অ্যাডভান্স প্রিপারেশন নেওয়া শুরু করেছে। তারপরে আমাদের আছে 11 থেকে 20তম গ্রেডের গোল্ড লাইভ ব্যাচ। এর আগের অনেকগুলো ব্যাচ পূরণ হয়েছে, এটা নতুন একেবারে ব্র্যান্ড নিউ একটা ব্যাচ, গোল্ড লাইভ ব্যাচ। 11 থেকে 20তম গ্রেডের যারা চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন, 11 থেকে 20 গ্রেডের চাকরির প্রস্তুতির জন্য এই গোল্ড লাইভ ব্যাচটা শুধু 11 থেকে 20তম গ্রেডের জন্য স্পেসিফিক। আর 19তম নিবন্ধনের জন্য যারা অ্যাডভান্স প্রিপারেশন নিতে যাচ্ছেন, 19th NTRCA প্রিলিমিনারি অ্যাডভান্স লাইভ ব্যাচ 14, এটার নাম্বার ব্যাচে ভর্তি চলছে। প্রাইমারি নাম্বার ব্যাচে ভর্তি চলছে, এটা
নাম্বার ব্যাচে ভর্তি চলছে এবং আমাদের 11 থেকে 20তম গ্রেডের কোর্সগুলোতেও ভর্তি চলছে। তো কে কোন ব্যাচে ভর্তি আছেন বা কেমন চলতেছে ক্লাসগুলোর মধ্যে যারা ভর্তি আছেন, কে কোন ব্যাচে ভর্তি আছেন একটু বলেন তো। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভর্তি আছেন, কেমন লাগতেছে ওই ক্লাসগুলো করতে এবং মোটামুটি পড়ার অগ্রগতি কেমন হচ্ছে? কারণ হয় কি, একটা প্রতিষ্ঠানের সাথে যখন আপনি থাকবেন তখন পড়াটা স্যার প্রিলিমিনারি সার্কুলার কবে দিতে পারে প্রাইমারির, আচ্ছা প্রাইমারির সার্কুলার এখনো আরো দেরি হবে। কারণ হলো গত তৃতীয় ধাপ যেটা আছে 2024 সালের তৃতীয় ধাপের যে সার্কুলারটা, ওই সার্কুলারটা নিয়োগ এখনো কার্যক্রম সম্পন্ন হয়নি, ওইটা নিয়ে মামলা চলতেছে। ওই মামলার চূড়ান্ত রায় আসলে ওনাদের নিয়োগ হয়ে গেলে তারপরেই সাথে সাথে আবার নতুন সার্কুলার আসবে। ফাঁকা পদের সংখ্যা অলরেডি নিয়ে নিয়েছে, সার্কুলার দিলে প্রাইমারিতে ভর্তি হব। অসংখ্য ধন্যবাদ, আমারও আপনাদের সাথেই থাকতে ভাল লাগে। প্রাইমারি 13তম ব্যাচে স্যার ভর্তি আছি আমি, 100 ডেজ 1 নম্বর ব্যাচে, প্রাইমারি 11 নম্বর ব্যাচে, 13তম ব্যাচে ভর্তি আছি। আচ্ছা, এক্সাম ব্যাচে ভর্তি আছি। অনেকেই অনেক ব্যাচে ভর্তি আসছেন, যারা ভর্তি আছেন তাদের কেমন লাগতেছে ক্লাসগুলো করতে? আপনাদের প্রাইমারির সার্কুলারটা এই মাসেই হওয়ার কথা ছিল, কিন্তু ঝামেলা হলো যে আগের 2024 সালের যে প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার, ওইটার তৃতীয় ধাপের সার্কুলারটায় কোটা সংক্রান্ত একটা জটিলতা হয়েছে, অর্থাৎ কোটা সহ ফলাফল দিয়েছে এবং যারা মামলা করেছে ওনাদের দাবি হলো কোটা ছাড়া মামলা দিতে হবে। স্যার আমি প্রাইমারি ব্যাচ 10-এ আছি, আপনারা মানে ক্লাসগুলো কেমন লাগতেছে? ভালো লাগে আপনার ক্লাস? না আমার ক্লাস না, আমি বলছি ওভারঅল আমাদের সাথে ভর্তি হওয়ার পরে আপনাদের কেমন লাগতেছে ক্লাসগুলো, প্রস্তুতি কতটুকু আগাচ্ছে, পড়াশোনা রুটিন অনুযায়ী চলতেছে কিনা, আগের থেকে একটু সাহস বাড়ছে কিনা? আপনার ক্লাস খুব তাড়াতাড়ি চলে যায় কেন? এটা কি বলবো, 11 থেকে 20তম গ্রেডের ভর্তি ফি কত? আচ্ছা, এইগুলো ভর্তি বা কোনো চাকরির প্রস্তুতি সম্পর্কে পরামর্শ বা এই ধরনের যে কোনো তথ্য জানার জন্য, চাকরি প্রস্তুতি সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য দিনরাত 24 ঘন্টা আমাদের এই নাম্বারগুলোতে কল করতে পারেন। 09644333300 এই নাম্বারগুলো দিনরাত 24 ঘন্টা আপনারা কল করতে পারেন। এইটার ব্যাকআপে আমাদের 50টার বেশি নাম্বার আছে, অর্থাৎ কল আসলে ওই কলটা ডাইভার্ট হয়ে ওই নাম্বারগুলোতে যায়। একটা নাম্বার দেখে কেউ ভয় পাবেন না, এটা হটলাইন নাম্বার। তো আপনারা যারা ভর্তি আছেন আলহামদুলিল্লাহ, ক্লাস কেমন লাগতেছে বলছেন, সবাই ভালোই লাগতেছে। আর যারা ভর্তি হতে চান প্রাইমারি নিবন্ধন বা 11 থেকে 20তম গ্রেডের কোর্সগুলোতে সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলছে। এছাড়াও বিসিএস ব্যাংক এই ব্যাচগুলোতেও আমাদের ভর্তি চলছে। আর এক্সাম ব্যাচ আছে 100 টাকা করে প্রত্যেকটার জন্যই। প্রাইমারির এক্সাম ব্যাচ আছে 100 টাকায়, নিবন্ধনের এক্সাম ব্যাচ আছে 100 টাকা, ব্যাংকের এক্সাম ব্যাচ 100 টাকা। প্রত্যেকটাই 22টা করে পরীক্ষা আছে এবং সিলেবাস ভেঙে ভেঙে অল্প অল্প করে এখানে ক্লাস হয়। সবার ক্লাস খুব ভালোই হয়, ভর্তি না হলে পড়াশোনায় মনোযোগ হতো না নাসরিন সুলতান আপু। আর আপনাদের জন্য এটা বিশাল বড় একটা আশীর্বাদ, বাসায় বসে বাংলাদেশের ভালো ভালো শিক্ষকদের ক্লাস করা। কারণ মার্জিনাল এরিয়ায় যারা থাকে তারা তো ইউজুয়ালি ওইখানে বসে এই স্যারদের ক্লাস পাওয়া সহজ না বা পসিবলও না একেবারে, বলতে গেলে এক কথায়। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য। আর আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে যে কোনো তথ্য আমাদের ওয়েবসাইট www.বিদ্যাবাড়ি.com এটাতে চোখ রাখতে পারেন। এই ওয়েবসাইটে আমাদের সকল ব্যাচের ভর্তি ক্লাস বা বিস্তারিত যে কোনো তথ্য দেয়া আছে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল বিদ্যাবাড়ি, ফেসবুক পেজও বিদ্যাবাড়ি। আর আমাদের ওয়েবসাইট থেকে গুগল প্লে স্টোর থেকে আমাদের যে অ্যাপস আছে বিদ্যাবাড়ি অ্যাপস ডাউনলোড করলে এই অ্যাপসের মধ্যে আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিব। কেমন লাগলো এই সেশনটা অবশ্যই জানাবেন। আর ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবারও, সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।